দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য। আশা করি দেশে বিদেশে যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের পরামর্শ কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা জানেন সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানে এই মুহূর্তে আছি, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে ফ্রেমে যারা আছেন তাদেরকে দেখে চিনতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখে সিলেটের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যা হয়েছিল সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, এবং সেই হত্যা মামলা এখনও চলছে। আসামিরা জেল হাজতে আছেন, একজন আসামি এখনও পলাতক রয়েছেন। আমরা আজকে রায়হানের বাসায় এসেছি। গত কুরবানির ঈদে রায়হান এই পৃথিবীতে ছিলেন এবং রায়হানকে নিয়েই কিন্তু পরিবার পরিজনের ঈদ কাটানো হয়েছিল। এবছর রায়হান এই ঈদে তার পরিবারের সাথে নেই, তাই আমরা পরিবারের কাছ থেকে জানতে চাই যে আজকে তাদের ঈদ কেমন কাটলো। তো এখানে আছেন রায়হানের পরিবারের সদস্যরা, রায়হানের খালা আছেন, মামা আছেন, রায়হানের আম্মা আছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব। খালা, আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে পবিত্র কুরবানির ঈদ আসলে মুসলমানদের সবচাইতে উৎসবের একটি দিন। যেহেতু কুরবানির মাংস নিয়ে অনেকেই আশাবাদী থাকেন, অনেক আনন্দ হই উল্লাহ করেন এবং মাংস দিয়ে ঘরের মধ্যে অনেক যত রান্না হয়, পিঠা হয়। তো আপনাদের পরিবারের ঈদ কেমন কাটছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ যত ম্যাগাজিন বাতি যারা আছেন এবং বাগনারা আছেন, বাইরে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং সবাই আমার কাছ থেকে বারবার জানতে চান যে রায়হানের কেসের অবস্থা কীরকম, বিচারের অবস্থা কতটুকু, বিচার কি সত্যি পাবো কি পাবো না, এরকম বারবার অনেকে আমাকে প্রশ্ন করেন আমার ফোনের মধ্যে। আসল ঘটনা আমিও এখন পর্যন্ত জানি না, বা বিচার যে কবে হবে আর বিচারে যে আমি কী পাবো তাও আমি এখন পর্যন্ত জানি না। আর ঈদের কথা বলতেছে, গত কুরবানি ঈদে আমার বাচ্চা এখানে ছিল, এই সোফাতে বসে তার মেয়ের জন্য এবং তার জন্য একই কালার শার্ট এবং একই কালার মেয়ের জন্য ড্রেস এনেছিলাম। সে দেখে এত খুশি হয়েছিল এবং বলছিল যে দেখো আমার এত পছন্দ, আমার জাতি আমার মেয়ের জন্য আনছে কইয়া খুব খুশি হয়েছিল। কিন্তু এইবার ঈদে সে কিন্তু নেই। আমাদের ঈদ আর কেমন যাবে? আমাদের ঈদ বলতে আমাদের কি আর আছে? যে এই সংসারে একজন মানুষ চলে গেল, আমার জোয়ান ছেলে, কোনো অসুখ ছিল না, কোনো অসুখ ছিল না, একদিন একটা জ্বরও ছিল না, সুস্থ অবস্থায় সে ঘর থেকে বাইর হইল প্রায় 5:45টার দিকে। আর রাত 4টার দিকে খবর পেলাম যে পুলিশে ধরছে। আবার সকালে 10টায় গিয়ে দেখলাম আমার বাচ্চা নেই দুনিয়াতে। এই সংসারে আর ঈদ থাকবে কেমনে? এই সংসারে আর ঈদের কি আশা করা যায়? রায়হান যে এই সংসার থেকে চলে গেছে, এই সংসারে ঈদের খুশি কোনোদিনও আর আসবে না। কিন্তু তারপরও আমি অপেক্ষায় আছি, ঈদের খুশি নাই হোক, অন্তত বিচারের খুশিটা যদি শুনতে পাই তাহলে হয়তো মনের কিছুটা স্বস্তি আসবে। আজ আমার ছেলে মারা গেছে প্রায় 10 মাস 10 দিন, 21 দিন হয়ে গেছে, না 10 মাস 10 দিন হয়ে গেছে। আমার ছেলে মারা গেছে 10 মাস 10 দিন হয়ে গেছে। চার্জশিট দিছেন, কিন্তু এখনো আমরা নকলও তুলতে পারি নাই, লকডাউনের জন্য বন্ধ হচ্ছে। আর এইরকম বন্ধে দিন যাচ্ছে, জানি না বিচারের যে কি হবে। তবে আমি আশাবাদী, আমি এখনো আশা নিয়ে বসে আছি যে সুস্থ বিচারটা আমি পাইতাম। আপনারা সবাই দেখেছে, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা সবই দেখেছেন পুলিশের যে নির্যাতনটুকু হয়েছে আমার ছেলের উপরে। একটা সুস্থ মানুষের যে নখগুলো প্লাস্টিক টেনে তুলছে, এটা হিংস্র জানোয়ারের কাজ, মানুষের কাজ না। আমার ছেলের জন্য দেশে বিদেশে কোনো আত্মীয় স্বজন বাদ নাই,
আমারও কোনো আত্মীয় স্বজন নাই, দেশের মানুষে তার অবস্থা দেখে সবাই খুব কষ্ট পাচ্ছিল। আর আমি মা, আমি কিভাবে আমি সহ্য করবো আমার ছেলের কষ্ট। আমার দিনও যায় যেরকম, রাতও যায় সেই রকম। আমার কিন্তু চোখে ঘুম আসে না, সব সময় শুধু এই কথাই আমার মনে হয় যে টাকার জন্য আমার ছেলেটাকে যে তারা যেভাবে নির্যাতন করে মারলো, তাও শুধুমাত্র 10,000-এর জন্য। কিন্তু আমি যদি নাই দিতাম তাহলে মারলো। কিন্তু আমি তো নিয়েই গেছিলাম টাকা, তারা টাকা রাখে নাই, আমার ছেলের সাথে দেখা করতেও দেয় নাই। বললো 9টার দিকে এসো, কিন্তু 9টার সময় গিয়ে দেখি আবার ছেলেটারে মাত্র 3 ঘন্টায় তারা মানুষে এইরকম মানুষে মারে না। মানুষে কোনোদিন মানুষে এইরকম কষ্ট দেয় না। যখনই আমার মনে হয় আমার রায়হানের চেহারাটা যখনই বাসে, তার নির্যাতনের গত অভিজ্ঞতা যে হাতগুলা পাগুলা যখনই আমার চোখের মধ্যে বাসে, তখনই আমার মনটা অস্থির হয়ে যায়। আমি কালকে থেকে আমার আজকে সারাটা দিন গেছে শুধু কাঁদতে কাঁদতে, যে গত কুরবানিতে আমার ছেলে এমন টাইমে বসে সে মাংসটারে কি বলবো মশলা দিয়ে মেখে শিকের মধ্যে করে শিক কাবাব বানিয়ে সে কাছে এবং তার বউকেও সাথে নিয়ে গেছে, আমাদেরকেও দিচ্ছে। কিন্তু এই বাড়িতে দেখেন রোজাই গেছে, কুরবানি তো গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য আমার ছেলের কথা ভুল পড়ে না। আমার মতো একটা মা আর কতদিন এইরকম অপেক্ষা করবে বিচারের আশায়। আমি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি আমার ছেলের জন্য। সারাটা রাত যায় আমি ঘুমাতে পারি না, প্রতিদিন রাত আমি ঘুমোর ট্যাবলেট খাই, কিন্তু আমার ঘুম হয় না, সারাটা দিনও ঘুম হয় না। আর কালকে রাত থেকে কালকে গেছিলাম আমি একটু মার্কেটে নাতনির জন্য পড়াতে। শার্টের দিকে তাকাইছি মার্কেটে, ভাবছি একটা শার্ট কিনবো। শার্টের দিকে তাকিয়ে আমার মনে হয়ে গেছে যে আমার ছেলে নাই, তাকে তো আমি একটা শার্ট দিতাম। কিন্তু এরপর যখন ঘরে আসি তখন থেকে আমি এত মনের মধ্যে কষ্ট পাচ্ছি, এখন পর্যন্ত আমার মনের মধ্যে কষ্ট হয়ে যন্ত্রণায় শুধু ভিতরে ছটফট করতেছে যে আমার ছেলে কি এমন দোষ করছিল, আমার ছেলে কি এমন অন্যায় করছিল। তারা যে কোনো আইন নাই, কোনো ওয়ারেন্ট নাই, কোন কারণে তারা আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার ছেলেটাকে যদি তারা ধরে দিয়ে দিত জেল হাজতে, আমি 9 টাকা দিয়ে বাইর করতাম, কিন্তু তারা যে এইরকম মেরে ফেলবে আমি জানি না। আমি আজও বলতে পারি না কেন তারা আমার ছেলেটাকে মারলো। আমি আজও জানতে পারলাম না কোথায় থেকে আমার ছেলেটাকে ধরলো। আমি আজও জানতে পারলাম না আমার ছেলের অপরাধটা কি ছিল। তাই আমি সব সময় শুধু বসে বসে এইটাই চিন্তা করি, ছেলেটা আর পাবো না, বিচার কি পাবো জানি না। বিচারের আশায় আশায় আমি কি দুনিয়া থেকে চলে যাবো নাকি বিচার পাবো। তবে আমি আশা করছি এইটাই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলে গেছিলেন যে আমি বিচার পাবো, ওনারা সুষ্ঠু তদন্ত করে ওনারা সুষ্ঠু বিচার পাইয়ে দিবে, এই আশায় এখনো আমি বসে আছি। কিন্তু জানি না এর পরিণাম কি হবে। আমি কার উপরে ভরসা করে বসে আছি আমি জানি না। তবে আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকুন, আমি যেন সুষ্ঠু বিচার পাই। এবং যত আইনজীবীরা আছে, যত বিচারক আছে, আমি সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি যাতে আমার এই রায়হানের খুনিদের বিচারটা এমনভাবে হোক যে এরকম জনগণের দেখে ভয় পায় আর কোনোদিন এইরকম কেউ সাহস করতে না পারে।
আর এদের যদি বিচার হয় তাহলে দেশে খুন হত্যা রাহাজানি কমে আসবে। কারণ এরা আমার রায়হানকে মারার আগে আরো অনেক ছেলেকে মারেছে, কিন্তু ওরা ভয়ে মুখ খুলে নাই। আর আমার ছেলেটাকে মারার পর, মুখ খোলার পর জানলাম যে তারা আরো কত ছেলেরা এরকম মারছে। তো সেই সময় যদি তারা মুখ খুলতো, বিচারটা হইতো, আমার ছেলে মরতো না, আমার ছেলেরা মারার সাহস পাইতো না। তারা অনেক কাল থেকে তারা এরকম করে আসছে, আর কোনো বিচার হয় নাই বলে আমার ছেলেটাকেও মারছে। আর এই ছেলেটাকে মারা যখন বিচার এবং সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে এবং সব কিছু ধরা পড়ে যাচ্ছে, তাই এখন ওরা ধরা পড়লো। তা না হলে তারা এইটাই তো ভাবছিল যে মেরে, একজন বলছিল যে মারার পর যে 2 মাসের জন্য পালিয়ে যাও, 2 মাস পরে আবার ঠান্ডা হলে ফিরে আসো। তাহলে এরা অনেকদিন আগ থেকে এরা এরকম মানুষদেরকে নির্যাতন করতেছে এবং মারতেছে। কিন্তু আমার ছেলের বেলায় তারা ধরা পড়া, এই তাদের পাপ বালিক হয়েছে। তাই আমি বলবো এইটাই, যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত জনগণ ভয় পাবে না, আর এইরকম খুন হত্যা রাহাজানি কমবেও না। এদের বিচার হয়ে গেলে, ওদেরকে ফাঁসির আওতায় এনে ওদেরকে বিচারটা হোক, তাহলে দেশের খুন হত্যা রাহাজানি কমে যাবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। তাই আমি সবাইকে, যত আইনজীবীরা আছেন, যত মন্ত্রী মহোদয় আছেন, যত বিচারক আছেন, সবাইকে আমি বলবো, আমার রায়হানের উপরে যে নির্যাতনটুকু হয়েছে, যে কষ্টটুকু পেয়ে আমার রায়হান মারা গেছে, আমার সাথে 1 মিনিট দেখার সুযোগ পায় নাই। সে একটা মুসলমানের জন্ম, কিন্তু সে কলিমা পড়ার সুযোগ পায় নাই। তাই আমি চাই আমার রায়হানের উপর যতটুকু নির্যাতন হয়েছে তাদের উপর যেন সেই রকম বিচার হয়। কুরআনেও লেখা আছে মায়ের বদলা মায়ের, মার্ডারের বদলা মার্ডার। তাই আমি চাই এদের এইরকম ভাবে বিচার হোক যেন ওরা ফাঁসির আওতায় ঝুলানো হোক, এইটাই বিচারটা আমি দাবি করি। প্রিয় দর্শক, কথা শুনছিলাম কিন্তু বুকটা ফেটে যাচ্ছে মায়ের কান্না দেখে। আপনারা অনেকেই হয়তো লাইভে কাঁদছেন বা দেখছেন বা কাঁদবেন, কারণ মায়ের কাছে সন্তানের লাশ পৃথিবীর এত বড় ওজনালা, এত কষ্টের, সেটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু যেই ছেলেটি, মা বলে গেছেন যে যেই ছেলেটি জ্বরও হতো না জীবনে, সেই ছেলেটি সুস্থ সবল একটি ছেলে, একদম তরুণ বয়সে অকালে চলে যেতে হয়েছে পরকালে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটা কিন্তু মা মেনে নিতে পারছেন না। যেই সন্তানকে ছোট্ট থেকে লালন পালন করে প্রায় 32-33 বছর বয়সের করেছেন, সেই সন্তানকে এভাবে জীবন দিতে হবে, সেটা যখন মা ভাবেন তখন আর নিজেকে ঠিক রাখতে পারেন না। প্রায় 10 মাস হয়ে গেছে রায়হান হত্যার, মার কান্না কিন্তু এখনও থামছে না। আপনারা দেখেন, এই মায়ের সুখ বলতে আর পৃথিবীতে কিছু রইল না। পাশাপাশি এখানে আরও 2জন মানুষ আছেন বসা, আপনারা দেখছেন। এখানে রায়হানের খালা এবং রায়হানের মামা আছেন। তাদের পরিবারের ছেলে সন্তান হিসাবে বড় রায়হান ছিল, যার ফলে রায়হানের প্রতি সবার ছিল আদর এবং ভালোবাসা। ভালোবাসা আদরের কমতি ছিল না। আজ সেই রায়হানকে হারিয়ে তাদের পরিবারে চলছে হাহাকার, চলছে কান্না। এই পবিত্র কুরবানির ঈদ, এই ঈদকে আমরা অনেকেই সাদরে গ্রহণ করি, অনেক আনন্দ করি, অনেক উল্লাস করি, কিন্তু রায়হানের পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে নেই ঈদ। রায়হান এমন একটি ছেলে ছিল, সবাইকে ভালোবাসত, সবার সাথে সহজে মিশে যেত রায়হান। সেই সন্তানকে তারা হারিয়ে দিশেহারা হয়ে এখনও আছেন, শুধু অপেক্ষা করছেন কবে যে রায়হানের বিচার হবে, সুস্থ বিচার হবে, কবে যে রায়হানের হত্যাকারীদের ফাঁসি হবে। সেই অপেক্ষায় তারা দিনের পর দিন, রাতের পর রাত পর গুনছেন। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রায়হানের মা সহ রায়হানের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, তারা যেন এই কষ্টটা ভুলতে পারেন। আমাদের সবাইকে যেতে হবে পরকালে, মরতে হবে, যেতে হবে কবরে, কিন্তু অকাল মৃত্যু এটা কেউ মেনে নিতে পারে না। কারো যেন এরকম অকাল মৃত্যু না হয়, সেই প্রার্থনা আমরা আল্লাহ তাআলার কাছে করি। কারো যেন এরকম নির্মম নির্যাতন হয়ে মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু না হয়, স্ত্রীর চোখের সামনে স্বামীর যেন মৃত্যু না হয়, সন্তানের চোখের সামনে বাবার যেন মৃত্যু না হয়। এটা খুবই কঠিন, খুবই কষ্টের। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বাজে মানুষের কাছ থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমরা এখন কথা বলবো খালার সাথে। রায়হানের খালা এখানে আছেন। খালা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে তো আমরা দেখছি যে আপনিও প্রচুর কান্না করছেন এবং নিঃসন্দেহে সেটাই আপনি বলবেন যে রায়হানের আম্মা কিন্তু
কান্না করছেন। এবং আজকে ঈদের দিনে আপনি যেহেতু এখানে আসছেন, নিঃসন্দেহে হয়তো রায়হানের আম্মার অবস্থা তেমন একটা ভালো না, সন্তান হারানোর ব্যথা এখনও বলতে পারেন নাই, তাই আপনি এখানে এসেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু সান্ত্বনা আপনি কী দিবেন, আপনি নিজেও কান্না করছেন। এখন আপনাদের পরিবারের অবস্থা কি, পরিবারের অবস্থা কিভাবে কাটছে, ঈদ কিভাবে কাটছে সময় আপনাদের? ছিল আমরা সব বড় মনের সব বড় ছেলে আদরের ছেলে ছিল। হ্যাঁ আমরা একলগে বলেছি, বেশি সময় বেশি নাই দেবতা না, ছোটবেলা থেকে আমরা একলগে বলেছি, কিন্তু কোনোদিন ভাবছি না যে ঈদের সময় থাকবো না, গত ঈদও হয়ে আসছিল ঈদও নাই। গত ঈদও তার লগে আমার দেখা হয়েছে, কিন্তু আর পিছে আমার লোকের ফোনে মারতো, প্রায় সময় মারতো। ওরা একদিন আগেও হ্যাঁ আমার লোকে মারতেছে, কিন্তু তার মাঝে বোঝা গেছে না যে তার কোনো দুশ্মন আছে বা কেউ তার লোকের কোনো চক্রান্ত করে, এটা কিচ্ছু বোঝা যেত না। কিন্তু এই জেলার তারে মারা হয়েছে বা ইয়ে করা হয়েছে, আমরা কোনোদিন কল্পনা করছি না যে আমার কোনো দুশ্মন থাকতে পারে। তারে এই ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন তার কোনো বিচার হয়েছে না। এই যে 34টা বছরের মাঝে কোনোদিন কোনোদিন তার কোনো বিচার হয়েছে না। তার একটা কোনো বাপ কোনো পাইছে পাই করছে বাপে শাসন করছে, কিন্তু ওই রাহানোর লাগে যে অত বড় একটা জিনিস থাকবো আমরা কোনো সময় কল্পনা করছি না। আর যেভাবে রাহানের মারা হয়েছে আসলে আর কোনো মানুষ তো এগুলো মারা হয় না, কোনো মানুষে এরকম ভাবে মারা যায় না। পশু পাখি মানুষের মারে যে এটা মারে না, তারা যেটা মারা হয়েছে। তো ওটা বাকি ঈদ বলতে আমরা আর কিচ্ছু নাই, কারণ আমরা সব থেকে বড় সব থেকে আদরের বইনের ছেলে আছিলেন, জন্মের পরও হে আমরা রাত আছি। যাই হোক প্রিয় দর্শক, আসলে তাদের কাছ থেকে কোনো কথা, আসলে কি কথা পাইব, তারা কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছেন। এবং রায়হান এমন একটি ভালো ছেলে ছিল যা মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তার খারাপ কোনো দিক শোনা যায়নি। সবার সাথে তার ছিল ভালোবাসা, সবার সাথে ছিল তার মিল। তার পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাই কিন্তু রায়হানের জন্য কান্না করছে, এখনও কান্না করছে, এখনও সবাই অপেক্ষায় আছে রায়হান হত্যার সুস্থ বিচারটি কবে দেখবেন। রায়হানের পরিবারে ঈদ বলতে, আনন্দ বলতে কোনো কিছু আর রইল না, কারণ পরিবারের তাদের বোন ভাইদের মধ্যেই সবার বড় ছেলে ছিল রায়হান। আর সেই রায়হানকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে এমন কষ্ট পেয়ে, এটা কেউ মেনে নিতে পারছেন না। স্বাভাবিক মৃত্যু হলে হয়তো পরিবারের পরিজনরা হয়তো কিছুটা মেনে নিতে পারতেন যে আল্লাহ তাআলার হুকুম হয়েছে এবং তার কষ্ট হয়নি, কিন্তু নিঃসন্দেহে মৃত্যুর আগে রায়হানের যে কষ্ট হয়েছে, আপনারা জানেন রায়হানের নখ তোলা হয়েছিল, রায়হানের শরীরে 111টি আঘাত করা হয়েছিল। এই যে একজন জীবিত মানুষের নখ তোলা, আঘাত করা, কতটুকু কষ্ট পেয়েছে রায়হান, সেটা রায়হানের মা যখন ভাবেন, আপনি ভাবেন, আপনি কি ঠিক থাকতে পারবেন একজন জীবিত মানুষের উপরে এতগুলো আঘাত, হাতের নখ তুলে ফেলা, এটা কি করে সহ্য করবেন মা? তো সেটা কিন্তু সহ্য করতে না পেরে বারবারই কিন্তু মা কান্না করছেন। আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে রায়হানের মা, রায়হান যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু রায়হানের মায়ের ভিডিও এখনও আছে আমাদের ইউটিউবে বা বিভিন্ন নিউজে দেখেছেন। ওনার স্বাস্থ্য ভালো ছিল, ওনার কথাবার্তা অনেক ভালো ছিল, স্পষ্ট ছিল, কিন্তু এখন যত সময় যাচ্ছে তিনি দুর্বল হচ্ছেন, শারীরিকভাবে অসুস্থতা ভোগ করছেন। এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। তাই আমরা দোয়া করব সবাই মিলে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি দান করেন। মামা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ভাগনাকে কি আজকে আপনি মিস করছেন? এই যে এত একটা আনন্দের দিনে কিভাবে কাটছে আপনার ভাগনা? নেই এই পৃথিবীতে, রায়হান নেই, রায়হানকে ছাড়া কিভাবে কাটছে আপনার ঈদ? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনার মাধ্যমে আমি দেশবাসী যারা দেখছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং রায়হানের আত্মার জন্য দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। ঈদ ঈদ বলতে আমাদের কিছু নেই, আমাদের ঈদ বাগনা বাগনি বাতিজা বাতিজিদের নিয়ে ঈদ হয়। আমাদের বাগনা বাগনি বাতিজা বাতিজির মধ্যে সবচেয়ে বড় ছিল রায়হান।
এত মাইক ছিল, সবার সাথে তার বন্ধুত্ব আচরণ ছিল। মামা, বাগনা, খালা, সবার সাথে তার এমন একটা আচরণ ছিল যে বোঝা যেত না যে রায়হান আমাদের বাগনা। ওটা এত বন্ধুসুলভ আচরণ ছিল। সেই রায়হান গত কুরবানির ঈদের একসাথে তার সাথে এই বাসায় বসে কথাবার্তা বলছি, ঈদের মাংস নিয়ে কাবাব বানাইছি, খাইছি। তখনও তো কল্পনা করতে পারছি না যে এই ঈদ করবো রায়হান ছাড়া। আজকের যে ঈদ, এটা ঈদ না আমাদের জন্য। বারবার আসতেছি, খুঁজতেছি, রায়হানকে মিস করতেছি। এই রায়হানকে মিস করতে করতে আমার মা গত 29 মার্চে শবে বরাতের দিন মারা গেছে। আমার মার প্রথম নাতি ছিল রায়হান। উনি 1986 সালের 19 ফেব্রুয়ারি চৌহাট্টার মাতৃমঙ্গল থেকে ওকে 2 দিনে নিয়ে আসছিলেন আমাদের বাড়িতে। আর 34 বছর পর্যন্ত লালন পালন করছেন। বুঝতেই পারতেছেন আমাদের যেভাবে লালন পালন করছেন তার থেকে বেশি দরদ ছিল আমার মার এই 2 নাতির প্রতি। যেই নাতিরা হারানোর পরে আমার মাও বেশি দিন টিকেন নাই এই রায়হান নাতি করতে করতে। 29 মার্চ ফেব্রুয়ারি সোমবার উনিও দুনিয়া চলে গেছেন, মাও চলে গেছেন। আজকে রায়হানও নাই, আমাদের ঈদ নাই, মা নাই, বাগনা নাই, ঈদ নাই। আমরা কল্পনাও করতে পারছি না রায়হান এইভাবে চলে যাবে। আজকে কুরবানির দিন আমরা অনেকে পশু কুরবানি করছি। আমরা পশুরা যেভাবে জব করছি তখনও কিন্তু পশুকে যত্ন করে সহকারে গোসল দিয়ে খুব যত্ন সহকারে ধারালো অস্ত্র দিয়ে জব করছি যাতে পশুটারও কষ্ট না হয়। কিন্তু আমার বাগনাকে এমনভাবে হত্যা করলো, এমনভাবে নির্যাতন করলো, 111টা আঘাত, 97টা তার গুরুতর আঘাত। এগুলো আপনারা দেখছেন, পিবিআই এর রিপোর্ট, মেডিকেলের রিপোর্ট। এটা পশু তো আমরা এইভাবে আজকে জব করি নাই, অনেকে জব করছেন কত যত্ন সহকারে। আজকে আমরা মিস করছি রায়হানকে। এই রায়হান যদি আজকে করোনা আক্রান্ত হয়ে মারা যেত তাহলে আমরা মনটা বুঝ দিতে পারতাম যে রায়হান করোনা হয়েছে। রায়হানকে আমরা 4-5 দিন হাতাইতে পারতাম, পানি দিতে পারতাম, খাওয়াইতে পারতাম, কলিমা শুনাইতে পারতাম। আমার তো সন্ধ্যা আমার বাগনা মারা যাওয়ার সময় মুখে পানি পাইছে কিনা না, কি অবস্থায় তার দম গেছে আল্লাহ তো মালুম, আল্লাহ জানে কি অবস্থা তার দম গেছে। হয়তো পানি পানি করে চিৎকার করছে, জানোয়াররা পানি দেয় নাই। এইরকম হত্যা, এইরকম নির্যাতিত হত্যা আমার মনে হয় পৃথিবীতে আর কোনো সময় ঘটে নাই। আমার কি বলবো, আমি আমার মুখে কথা বাইরে দিতেছে না যে কি বলবো। আমি একটাই দাবি করব আপনার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে, বিশ্ববাসীকে এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যে আইনমন্ত্রীকে অনুরোধ করবো এই রায়হান হত্যা মামলাটা যেন দ্রুত আদালতের মাধ্যমে একটা বিচার কার্যক্রম শুরু হয়, যাতে আমার বোন দেখে যেতে পারে যে রায়হান হত্যার বিচারটা হয়েছে এবং সুস্থ বিচার হয়েছে। আর এই বিচার থেকে প্রশাসনের ঊর্ধ্বত কর্মকর্তা, এই যারা রায়হানের হত্যা করছে এই ধরনের চার্জে যারা আছে এরা যেন জানতে পারে যে না, অপরাধ করলে অপরাধের বিচার হয়। আমি আইনের আওতায় আছি, আইনের লোক আছি বলে আমাকে ছাড় দিয়ে দিছে, এবার হয়ে গেছে। এটা যদি হয় তখন তো আর ওরা অপরাধ করার জন্য আরো অগ্রসর হবে। যেমন আমার বাগনা মারা যাওয়ার পর থেকে শুনতেছি আরো অনেকে মুখ খুলতেছে, এইভাবে আরো অনেক নির্যাতন হয়েছে, অনেক লোক মারা গেছে, কেউ মুখ খুলে নাই। এই যে অনেক, এটা যদি আরো আগে করতো তাহলে হয়তো আমার বাগনার ঘটনা ঘটতো না। অনেকে সাহস করে নাই, আমরা সাহস করছি বলে হয়তো অনেক আমার মুখ খুলছে। তা আমি একটাই দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইনের সাথে জড়িত যারা আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, এটা যেন খুব দ্রুত বিচার আদালতে নিয়ে এটার একটা রায় হয়, ফাঁসি দাবি করি। আর আমাদের তো ঈদ নাই, আর ঈদ হবেও না। কারণ ঈদ হয় পরিবার পরিজন নিয়ে। আর মামা, আমরা মামি মামা, আমার তো সবসময় বাগনা বাগনি সবাইকে নিয়ে, এটাই হলো ঈদ। এই জায়গায় আমার প্রধান বাগনা নাই, এই জায়গায় আমাদের ঈদ কি? আমার নাতনি আলফা, সে কি দোষ করছিল, একটা ফেরেশতার বাচ্চা। সকালে আমার বাচ্চা বাইরে গেল আর ফিরে আসলো না। সে এখন একটু একটু করে হাঁটে, দিন দিন বড় হচ্ছে। সে যখন বলে আব্বু আব্বু বলে ডাকে, তখন চতুর্দিকে তাকায় আর আব্বু আব্বু বলে। আমার এই নাতনিটা কি দোষ করছিল, কি অপরাধ করছিল যে সে তার জীবনের জন্য তার বাবা ডাক বন্ধ হয়ে গেল।
আমার ছেলে যদি কোনো দোষই করতো তাহলে তো দেশে আইন ছিল, জেল হাজত ছিল, পুরুষদের জন্য তো জেল হাজত। কিন্তু দোষ যদি করতো তাহলে জেল হাজতে তাকে রাখলো না কেন? আমরা না পরে ছুটি আনতাম। কিন্তু এইভাবে মারার আইনটা তারা কোথায় পেলো? কোন অপরাধে আমার ছেলেটাকে মারলো? কোন আইনে তারে মারলো? কোন ওয়ারেন্টে তারে মারলো? আমরা তো তার কোনো কিছু দেখলাম না। আজ পর্যন্ত আমরা জানতেই পারলাম না যে তারা সঠিক কথাও বলতে পারে না তারা কিভাবে আমার রায়হানকে কোথায় থেকে আনছে। এই সঠিক কথাও বলতে পারে না যে তারা আমার রায়হান কিভাবে মারা গেছে। একবার বলে অ্যাক্সিডেন্টে, একবার বলে হার্ট অ্যাটাকে, একবার বলে গণদুলাইয়ে। তারা তো সঠিক কথা এখন পর্যন্ত বলতেছে না। তাহলে দেখে এই পুলিশরাই চিন্তাই করে, এই পুলিশরাই ইয়াবা বেছে, এই পুলিশরাই মানুষকে টাকার জন্য নিয়ে ধরে নির্যাতন করে। আর অনেক দিন থেকে তারা করে আসছে, তারা ধরা পড়ে নাই, কেউ বয়ে মুখ খুলে নাই, তাই তাদের আস্পর্ধা বেড়ে গিয়েছিল। তাই আমার রায়হানকেও ভাবছিল যে এইরকম করে রায়হানকেও তারা মারছে তো মারছে, এবং মিথ্যা অপবাদ দিয়ে তাদের আমার ছেলের গায়ের শার্টটা খুলে তাদের একটা শার্ট পরিয়ে তারা মেডিকেলে নিয়ে রেখে আসছে। বলছে যে এটা তারা গণদুলাইয়ে মারা গেছে। আল্লাহর কি হুকুম, এই আকবরে একটা ফোন তাওহিদের ফোন দিয়ে পয়সা দাবি করছিল 10,000। এইটাই শুধু সাক্ষী, তা নাহলে তো এরা আমার ছেলেটাকে গণদুলাই বলে কুড়িয়ে পাইছি কইয়া তারা তো এইরকম চালিয়ে দিতে চাইছিল। কিন্তু সেই আল্লাহর কি হুকুম, সেইটা করতে পারে নাই, কারণ তারা তাদের পুলিশের ফোন থেকে ফোন দিছিল বলে। কিন্তু আমার একটাই আফসোস, তারা আমাকে টাকার জন্য ফোন দিয়েছিল, আমি টাকা দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমার ছেলেটার সাথে দেখা করতে দেয় নাই, আমার ছেলেটাকে একটু ফানি দিতে দেয় নাই। বলছে ছেলেটা ঘুমে, যারা ধরে আনছে এরাও চলে গেছে। এই আশি খেলাই আমার ছেলের সাথে যোগাযোগ করতে দেয় নাই। বলছে 9টার সময় 100 টাকা 10,000 নিয়ে, কিন্তু আমি তো টাকা নিয়েই গেছিলাম। তাহলে কেন তারা টাকা রাখে আমার ছেলেটাকে ফেরত দিল না? তারা আমার ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা মারতে তারা এরকম জীবনটা যখন শেষ হয়ে গেছে, মৃত্যু নিশ্চিত হয়েছে, তখন তারা হসপিটালে নিয়ে রাখছে। না হইলে তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে বলতো 2-1টা মেরে ঠিক আছে টাকা নিয়ে আমাদেরকে টাকা ছেড়ে দিত। কিন্তু আমরা তো টাকা নিয়ে গেলাম, আমার ছেলেটাকে মারলো কেন? কেন মারলো তারা আমার ছেলেটাকে? আমার ছেলের দাম কি শুধু 10,000? আমি 10,000 কেন 10 লাখ দিব আমার ছেলে ফিরে এনে দো। আমি টাকা আমার কাছে কিচ্ছু না, আমার সন্তানই সব। আমি আপনাদের মাধ্যমে মাননীয় আইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, গোটা পুলিশ কর্মকর্তার জন্য সারা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এত বাদ না, গোটা কয়েক পুলিশ কর্মকর্তার জন্য। এই যারা পুলিশ কর্মকর্তা অসৎ, এরা তদন্ত করলে দেখা যাবে এরা হয়তো পয়সা দিয়ে এই পুলিশ ফোর্সে ভর্তি হয়েছে, হয় ফোনে ভর্তি হয়েছে, হয় পয়সা দিয়ে ঘুষ দিয়ে ভর্তি হয়েছে, যার কারণে তারা এগুলো উত্তোলন করার জন্য তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। মাননীয় আইজি মহোদয়ের কাছে অনুরোধ করব, এটা সার্চ করেন, এটা তদন্ত করেন, তো এই ডিপার্টমেন্টের মধ্যে এই ধরনের যারা আছে তাদেরকে সাসপেন্ড করেন, এদের কাছে সাসপেন্ড করেন। পুলিশ ডিপার্টমেন্ট বাংলাদেশের পুলিশের ভালো একটা নাম আছে। 1971 সালে আমার জন্ম না, তারপর আমরা ইতিহাসে দেখছি যুদ্ধের মধ্যে পুলিশ, আমাদের বাংলাদেশ পুলিশ কি অবদান রেখেছে। এই পুলিশ ডিপার্টমেন্টের অবদানটার নাম গোটা কয়েক অসৎ কর্মকর্তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি মাননীয় আইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি চাইলে পারবেন, একটা তদন্ত কমিটি তৈরি করলে। এখনো আছে অসৎ কর্মকর্তারা, এখনো আছে। পুলিশের সব অসৎ এটা না, গোটা কয়েক অসৎ কর্মকর্তার জন্য পুলিশের এই অবস্থা তৈরি হইতেছে। পুলিশের প্রতি বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হইতেছে, বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। তাই মাননীয় আইজি, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি আমার এই বাগনার এই হত্যাকারীদের তদন্ত তো করবেনই, সাথে সাথে যে অসৎ কর্মকর্তা যারা আছে, এখনো শোনা যায় অনেকে বলে পুলিশের 300 টাকা 500 টাকা 200 টাকার
নিয়ে মানুষের হ্যারাস করতেছে, ধরে আবার পকেটও দিয়ে দিতেছে, 500 টাকা না দিলে ছাড়তেছে না, এরকম অনেক এখনো আছে। গোটা কয়েকজন, এই গোটা কয়েকে আস্থা ডিপার্টমেন্টের নাম বদনাম করতেছে। মাননীয় আইজি মহাদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতেছি, এগুলো যদি একটু সার্চ করেন, নিশ্চয়ই গোটা কয়েক কর্মকর্তারা বাতিল দিলে পুলিশ দুর্বল হবে না, প্রয়োজনে সব পুলিশ আরও নিয়োগ দেওয়া যাবে, নিয়োগ দিতে পারবেন। আর আপনার মাধ্যমে দেশবাসীর কাছে যারা এই ভিডিও দেখতেছেন সবার কাছে আমি আমার বাগনার এবং আমার মার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। কান্নায় ভরে যাচ্ছে আমাদের এই আখালিয়া নেহারিপাড়া। আপনারা জানেন আকালিয়া নেহারিপাড়ার সন্তান ছিল রায়হান, এবং হত্যার পর থেকেই অনেক আন্দোলন, অনেক মিছিল, মিটিং হয়েছে সিলেট সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। একটাই দাবি ছিল, একটাই চাওয়া ছিল সকলের, রায়হানের হত্যার সুস্থ বিচার, রায়হান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার করা এবং সুস্থ বিচার যেন দ্রুত করা হয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন এবং সিলেটের অনেক নেতৃবৃন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন শাহজালালের মাটিতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, রায়হানকে যেভাবে হত্যা করা হয়েছে তার অবশ্যই সুস্থ বিচার হবে। সেই আশা নিয়ে মা এবং রায়হানের পরিবার এখনও বসে আছেন। তবে এটা আমরা মেনে নিতে হবে, মহামারী করোনার জন্য মামলা অনেকটা লেন্থি হচ্ছে, তারপরও তারা আশাবাদী যতটুকু সম্ভব হয় মামলার রায়টি যদি দ্রুত করা হয়, দ্রুত দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা মা বা রায়হানের পরিবার শান্তি পাবে। এই কারণে আপনি শুনেছেন এখানে রায়হানের মামা বলেছেন যে তাদের মা রায়হানের নানি ছিলেন বয়স্ক, তিনিও হয়তো আরও কিছুদিন বাঁচতেন, কিন্তু রায়হানের এই হত্যাকাণ্ডের ঘটনা শুনে তিনি দিন যত দিন যায় ততই কিন্তু দুর্বল হয়ে পড়েন। আর রায়হান ছিল বড় নাতি, আর সে অনেক আদরের ছিল। যখনই রায়হান হত্যা শুনেছেন তখনই তিনি অসুস্থ হওয়া শুরু হয়েছে। এর অসুস্থতাই কিন্তু প্রায় 8 মাসের মধ্যেই তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন। সেটাও তাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, এই পরিবারকে কষ্ট দিচ্ছে। একদিকে রায়হান হত্যা, অন্যদিকে তাদের মাকে হারানো, এই সব মিলিয়ে কিন্তু তাদের পরিবারে আর সুখ নেই, তারা অশান্তিতে, কষ্টে বসে আছেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে কমেন্ট করে জানতে চান রায়হান হত্যা মামলার অবস্থা কী, রায়হানের মা এবং রায়হানের সন্তান বা রায়হানের পরিবারের অবস্থা কী। আমরা সেই দিক চিন্তা করেই আজকে রায়হানের পরিবারের কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবার জন্য রইল আমাদের ভালোবাসা। আর আপনাদের ভালোবাসা যেভাবে আছে রায়হানের পরিবারের প্রতি, আপনারা অবশ্যই সবসময় রায়হানের পরিবারের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা শেষ করে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যদি দুই একটি কথা বলে শেষ করেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা প্রথম থেকে আমার পাশে ছিলেন, আর যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত ওদেরকে ফাঁসিতে ঝুলানো না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমার রায়হানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি খুব অসুস্থতার ভুগছি, আমার আম্মার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে রায়হানের মেয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য অসুস্থ অবস্থায় বেঁচে থাকে। কারণ রায়হান নেই, রায়হানের একটা বাচ্চা, সেই বাচ্চাটা নিয়ে আমি কোনো রকম যেন বাঁচতে পারি। আর রায়হানের জন্য দোয়া করবেন যাতে রায়হানের বিচারটা যেন সুষ্ঠু বিচারটা হয় এবং সৎ বিচারটা হয়। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে দোয়া করতেছি। আর সবাইকে এইটাই বলবো এবং আমি আইনজীবীদের কাছে এইটাই বলবো যাতে যত দ্রুত বিচারটা শেষ হয়। বিচারটা শেষ না হলে যখন ল্যান্তিক পড়ে যাব, যখন যত পিছিয়ে যাবে তত কিন্তু বিচারটাও হবে কি না আমরা মনের মধ্যে অশান্তি করতেছি, এবং বিচারটা হবে কি না তাও আমরা নিশ্চিত না। তবে আমরা মনে করছি যত বিচারটা যত দ্রুত শেষ হবে তত আমাদের মন শান্তি পাবে, আমার বাচ্চার আত্মা শান্তি পাবে, আমার রায়হানের আত্মা শান্তি পাবে। বিচারটা যেন দ্রুত বিচারে নিয়ে এইটা
ট্রাইব্যুনালে দ্রুত বিচার, ট্রাইব্যুনালে নিয়ে যেন বিচারটা শেষ হয়, এটাই আমি আশা করবো। আর বিচারটা যেন সুবিচারটা হয়, সুবিচারটার জন্য আমরা অতদিন ধরে অপেক্ষা করে বসে আছি, সুবিচারটা যেন পাই। ছেলে তো আর পাইব না, ছেলেকে তো আর জীবনেও পাবো না, জীবনে আর দেখা হবে না, কিন্তু বিচারটা যেন সুবিচার পায়, সুস্থ এটাই বিচারের দাবি করতেছে, এটাই যেন দ্রুত বিচার আদালতে সুস্থ বিচারটা যেন পাই। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে যেভাবে আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, সেই কামনা রইল। ঈদ মোবারক।